নমস্কার, আমি আশিস বসাক ফিরে আসলাম আমার চ্যানেল টিভি পর্দায়। আর সাথে যাকে সবসময় পাই, লিগাল অ্যাওয়ারনেস সেমিনার যিনি লাস্ট 2 মান্থস খুব ভালোভাবে কন্ডাক্ট করছেন হ্যালো কলকাতা লাইভে, প্রখ্যাত অ্যাডভোকেট তীর্থঙ্কর মুখার্জি স্যার। স্যার আরেকবার ধন্যবাদ আপনাকে। এইভাবে সবসময় যেন আমরা আপনাকে পাই। আর আজকে আপনাকে আমরা অনুরোধ করছি, লাস্ট 2 মান্থসে যে বিভিন্ন টপিক নিয়ে আমরা আলোচনা করছি তার যদি কিছু একটা সামারাইজ করতে পারি এবং কিছু ইম্পর্টেন্ট টপিকস, ইম্পর্টেন্ট পয়েন্টস নিয়ে একটা বেশ অ্যানালিটিক্যাল ডিসকাশন যদি আপনার থেকে পেতে পারি স্যার। হ্যাঁ, অ্যানালিটিক্যাল ডিসকাশন তো আমরা করব। তাছাড়া আমরা বিভিন্ন রকম দর্শক আমাকে রিকোয়েস্ট করেছে পার্টিকুলার, আর আশিস বাবুকে ধন্যবাদ জানাবো এই প্ল্যাটফর্মে, যেহেতু তারাও দেখেছে এই লিগাল অ্যাওয়ারনেস ক্যাম্প যেটা রোটারি ক্লাব বা কসবা ক্লাবের মাধ্যমে, রোটারি ক্লাব এবং লায়ন্স ক্লাবের মাধ্যমে হয়েছে এবং অবশ্যই আশিস বাবুর সঞ্চালনায়। তা সেখানে তারা কিছু প্রশ্ন, কিছু কোয়েশ্চেন ইন কানেকশন উইথ ল আমার কাছে রেখেছে, সেগুলো নিয়েও আমি ইলাবোরেট ডিসকাশন করব। অ্যাট ফার্স্ট আমি একটা কথা বলছি, যেটা আমরা বলি যে ফিয়ার জাস্টিসিয়া রুয়াট কেলাম, মানে লেট জাস্টিস বি ডান দো দ্য হেভেন ফল। এটা দিয়ে এই কথাটা বলেই আমি অনুষ্ঠানটাকে শুরু করব। আর আরেকটা জিনিস বলা, যেটা আমি বারবারই বলি, এই প্রোগ্রামে বলেছি, যেটা আমরা বিভিন্ন জায়গায় মনে করি লিগাল অ্যাওয়ারনেস এটা মানুষের মধ্যে যে কোনো র্যাঙ্ক এন্ড ফাইল অফ দ্য কান্ট্রি, সে হ্যাভ সেকশন হোক, হ্যাভ নট সেকশন হোক, মিডল ক্লাস সেকশন হোক, এনি কাইন্ড অফ র্যাঙ্ক এন্ড ফাইল অফ দ্য কান্ট্রি লিগাল অ্যাওয়ারনেসটা দরকার। আমাকে আমার একজন দর্শক বন্ধু বলেছিলেন যে একটু সিআরপিসি 200 সেকশন 200 সিআরপিসি, সেটা বিএনএসএস এ, অর্থাৎ যে নতুন যে আইন এসছে সিআরপিসি কে রিপ্লেস করে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023, সেটা কিভাবে চেঞ্জেস হয়েছে 200 সিআরপিসি এবং 223 বিএনএসএস, এটাকে একটু আলোকপাত করার জন্য। অ্যাট ফার্স্ট আমি একটা পয়েন্ট আপনাদেরকে জাস্ট বলে তারপর তার অ্যানালাইটিক্যাল ডিসকাশন করছি আশিস বাবুর অনুমতি নিয়ে। সেকশন 223 বিএনএসএস, ভারতীয় যেটা নাগরিক সুরক্ষা সংহিতা 2023, a magistrate having jurisdiction while taking cognizance of an offence on complaint shall examine upon oath the complainant and the witness present. If any, the substance of such examination shall be reduced to writing or shall be signed by the complainant and the witnesses and also by the magistrate. এটা 200 সিআরপিসি তেও ছিল, 223 বিএনএসএস এও আছে। তাহলে 223 বিএনএসএস এ নতুন কি ইনভেনশন হলো, মানে নতুন কি এলো? এখানেও দেখা যাচ্ছে কমপ্লেনেন্টকে আসতে হচ্ছে, যেটা আমি বললাম, যারা উইটনেস আছে তাদের ডেপোজিশন নেওয়া হচ্ছে এবং ম্যাজিস্ট্রেটকে একটা কনক্লুশনে পৌঁছতে হচ্ছে। তাছাড়াও এখানে বাড়তি যেটা সাবসেকশন 1 223 বিএনএসএস সাবসেকশন 1 এ বলা হচ্ছে যে অ্যাকিউজডকে একটা অপরচুনিটি দেওয়া হবে। অ্যাকিউজডকে কোনো অপরচুনিটি না দিয়ে কোনো ইনফারেন্স ড্র করা যাবে না বা কোনো সিদ্ধান্তে ম্যাজিস্ট্রেট আসতে পারবে না, মানে সে কোনো রকম ভাবে কগনিজেন্স করার আগে অ্যাকিউজডকে একটা সাফিশিয়েন্ট অপরচুনিটি দিতে হবে। যেখানে আমরা দেখছি যে বলছে দিস নিউলি অ্যাডেড প্রভিসো গিভস অ্যান অপরচুনিটি টু দ্য প্রপোজড অ্যাকিউজড। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে অ্যাকিউজ তাদেরকে একটা সাফিশিয়েন্ট অপরচুনিটি দিতে হবে বিফোর দ্য ম্যাজিস্ট্রেট টেকস কগনিজেন্স অফ দ্য প্রাইভেট কমপ্লেন। আপনারা জানেন 200 সিআরপিসি ও প্রাইভেট কমপ্লেন ছিল, যেটা 223 বিএনএসএস দ্বারা রিপ্লেস হয়েছে। কিন্তু এখানে যেটা বারবার বলা যে অ্যাকিউজডকে একটা সাফিশিয়েন্ট অপরচুনিটি দিতে হবে, এটাই একটা। আর 226 এখানে আরেকটা জিনিস বলা যে 226 বিএনএসএস, 226 বিএনএসএস এর ব্যাপারটা কি না, এখানে হচ্ছে গিয়ে ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে কোনো কিছু ইনভেস্টিগেশনের পরে তিনি যদি মনে করে বা তার একটা ডিসক্রিশনারি পাওয়ারে তিনি যদি মনে করে যে কমপ্লেনটা করা হয়েছে সেই কমপ্লেনে কোনো সাবস্ট্যান্সেস নেই, সাবস্ট্যান্সিভ ম্যাটেরিয়াল নেই, অর্থাৎ কার্ডিনাল প্রিন্সিপাল অফ ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স আমি বারবার বলি, নো সারমাইজেস, নো কনজেকচারস, নো ফ্যান্সিফুল কনসিডারেশন, ইউ হ্যাভ টু প্রুভ ইট বিয়ন্ড অল রিজনেবল ডাউট। তার মানে ম্যাজিস্ট্রেট যদি মনে করে এটা এর মধ্যে কোনো ম্যাটেরিয়াল নেই, এই পয়েন্টটা কোনো রকম সাবস্ট্যান্সিয়েট করা যাচ্ছে না, তাহলে তিনি কিন্তু
অ্যাকিউজকে এক্সোনারেট করতে পারে। এটা হচ্ছে 226 বিএনএসএস। এটা আলোচনা করলাম এবং একটা পয়েন্ট এখানে নাম্বার 8 এবং নাম্বার 9 পয়েন্টটা বলা দরকার, যাতে আপনাদের মধ্যে কোনো কিছু সবকিছু ভিজিবল হয়, কোনো কিছু অবফাস্কেট না থাকে। The obfuscation generated in the case at hand is with regard to interpretation of section 223 of BNSS as to whether on presentation of the complaint notice should be issued to the accused, মানে accused কে কিন্তু একটা নোটিশ ইস্যু করতে হবে, without recording sworn statement of the complainant, or notice should be issued to the accused after recording the sworn statement, as the mandate of the statute is, while taking cognizance of an offence, the complainant shall be examined on oath. The proviso mandates that no cognizance of an offence shall be taken by the magistrate, but আমি reiterate করছি, no cognizance of an offence shall be taken by the magistrate without giving the accused an opportunity of being heard. To steer clear the obfuscation, it is necessary to notice the language deployed therein. The magistrate, while taking cognizance of an offence, should have with him the statement on oath of the complainant. If any witness are present, their statement, the taking of cognizance under 223 of BNSS, would come after the recording of shown statement. Therefore, the procedural drill would be this way. Our section 226, যেটা আমি বারবার করে আপনাদের সামনে বলার চেষ্টা করছি, আর একটা তার আগে একটা বলে নি, যেটা পার্শিয়ালি হয়েছে, যেটা 223 সাবসেকশন 1, যেটা বলছে, in spite of the proviso to section 223 subsection 1 making it mandatory to provide an opportunity of hearing to the accused before taking cognizance, আর সেকশন 226 কি করছে? সেকশন 226 does not reckon the accused's objection at the stage of taking cognizance as a relevant factor for dismissing the complaint. তাহলে যদি সে মনে করে, যদি ম্যাজিস্ট্রেট মনে করে এই যে কমপ্লেনটা করা হচ্ছে তার মধ্যে কোনো রেলিভেন্সি নেই, তার মধ্যে কোনো ম্যাটেরিয়াল নেই, সাবস্ট্যান্টিভ ম্যাটেরিয়াল নেই, তাহলে সেটাকে সে ডিসমিস করে দিতে পারে। এটা আপনাদের কোয়েশ্চেন ছিল, যেটা 200 থেকে 203 সিআরপিসি, যেটা কনভার্ট হয়ে 223 থেকে 226 বিএনএসএস এ হয়েছে, সেটা আমি মনে করি একটা এলাবোরেট ডিসকাশন করতে পেরেছি। আরেকটা ঘটনা যেটা আমি এরপরে আসবো, যে একটা প্রবণতা যেটা হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্ট বারবার করে বলছে, যে প্রবণতাটা হচ্ছে যে ফলসলি কিছু মানুষ থাকে, আমরা সো কল্ড বলি, দেখবেন মামলাবাজ মানুষ আমরা বলে থাকি। ব্যাপারটা কি, যে কোনো একটা ঘটনা হলো, যে কোনো একটা ইস্যু হলো, সেই ইস্যুটাকে সে কোর্ট অবধি নিয়ে গিয়ে তারপর সে শান্ত হবে, এবং দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে কমপ্লেনের মধ্যে কিন্তু জেনুইনিটি থাকে না। দেখা যাচ্ছে কিছু কমপ্লেন থাকছে যেটা ইন অর্ডার টু রিক দ্য ভেঞ্জেন্স তারা করছে। এটা আমরা তো 498A নিয়ে আশিস বাবুর সাথে আগের প্রোগ্রামে ডিসকাশন করেছি, যে বারবার করে সুপ্রিম কোর্টের অবজারভেশন আছে যে এক অংশের যে যারা মেয়েরা তারা কি করছে, তাদের স্বামীদের এগেইনস্টে ইন অর্ডার টু রিক দ্য ভেঞ্জেন্স দে আর লেভেলিং বা দে হ্যাভ বিন লেভেলিং ওমনিবাস ফলস কনকক্টেড অ্যালিগেশনস। তাহলে তাদের কিন্তু মেইন ব্যাপার হচ্ছে তারা ওই in order to rig the vengeance, তারা একটা প্রতিশোধ স্পৃহা, এই প্রতিশোধ স্পৃহা নিয়ে কিন্তু বিভিন্ন ফলস বা ওমনিবাস অ্যালিগেশন তারা আনছে। আমরা যদি দেখি যে রিসেন্টলি একটা জাজমেন্ট নিয়ে, যেটা পক্সো রিলেটেড জাজমেন্ট, সেখানে সুপ্রিম কোর্টের একটা অবজারভেশন যদি দেখি, it is true that stringent provisions are incorporated, stringent provision মানে কঠোর provision, stringent যেটা, are incorporated in the POXO Act. কেন? পক্সো কি? প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স। তাহলে কেন এটা করা হয়েছে? ফর দ্য সেক অফ ভালনারেবল চাইল্ড, ফর দ্য সেক অফ ভালনারেবল মাইনর, ফর সেফটি অ্যান্ড সিকিউরিটি ফর দেম। তাহলে এটা বলছে কি, যে এটাকে ইনকর্পোরেট করা হয়েছে টু পানিশ দ্য কালপ্রিটস। কোন কালপ্রিটস? না, হু আর ইনভলভড ইন সেক্সুয়াল অ্যাসল্ট, মোলেস্টেশন অ্যান্ড সেক্সুয়াল harassment. কাদের করছে? against children below 18 years. The intent behind the legislation, legislationের যে ইন্টেন্ট, আমরা জানি ল মেড বাই লেজিসলেচার, তাই তো?
তাহলে the intent behind the legislation is to protect the interest of the children from sexual exploitation. তাদের কিন্তু দেখা যাচ্ছে যদি আমি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেখি apart from registering so many genuine কেস হচ্ছে না তা নয়, এটা সুপ্রিম কোর্টের অবজারভেশন, সুপ্রিম কোর্টের জাস্টিস বলছেন যে জেনুইন কেস হচ্ছে না তা নয়, কিন্তু apart from registering so many genuine cases, misuse of this provision of this act কেন মিসইউজ হচ্ছে? আবার আমি বলছি, in order to wreak the vengeance, প্রতিশোধ স্পৃহা বা to settle score, আপনি যেভাবে বলবেন সেটা কিন্তু ইউজুয়াল নয়, সেটা কিন্তু বারবার বলছি আনইউজুয়াল। এটা সমাজের ভালোর জন্য করা হয়েছে। আজকে পক্সো অ্যাক্ট এই জন্য করা হয়েছে যাতে বাচ্চারা কোনোভাবে যে সেক্সুয়ালি তারা এক্সপ্লয়েট হচ্ছে, সেক্সুয়ালি তারা হ্যারাসড হচ্ছে, তাদের যে সেক্সুয়াল মোলেস্টেশন হচ্ছে, এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট, সেক্সুয়াল মোলেস্টেশন গুলো যাতে না হয়, যাতে যারা এই অভিযোগে মিসক্রিয়েন্ট, যারা ডেলিনকোয়েন্ট, তারা যেন ব্রট টু বুক হয়, সেই জন্যই করা। কিন্তু দেখা যাচ্ছে এই প্রভিশনটাও কিন্তু মিসইউজ হয়ে যাচ্ছে, লাইক 498A বা 85 of BNS, 498A IPC or 85 of BNS এর মতো। আজকে আসলে এত ইম্পর্টেন্ট পয়েন্টস স্যার বলছেন, আমি একদমই স্যারকে ডিস্টার্ব করার মানে আমি চাইছি না। আমাদের দর্শক বন্ধুদের রিকোয়েস্ট, একটু যদি পয়েন্টসগুলো আপনারা নোট ডাউন করেন এবং আমরা স্যারকে রিকোয়েস্ট করবো লাস্টে যদি স্যার নিজের নাম্বারটাও কাইন্ডলি বলে দেন, যদি কেউ প্লিজ স্যারের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে চান। তীর্থঙ্কর মুখার্জি স্যার, প্রখ্যাত অ্যাডভোকেট, আমরা আপ্লুত, আমরা ধন্য, আমাদের মাঝে মাঝে এসে সময় দেন। স্যার প্লিজ কন্টিনিউ। আশিস বাবু, আপনি এরকম ভাবে আপনার সঞ্চালনা, আপনার ইলোকোয়েন্ট সাবমিশন, আমি বারবার বলি মেলিফ্লুয়াস অ্যান্ড ইলোকোয়েন্ট সাবমিশন, যদি আপনি বারবার বলেন আমার খুব ভালো লাগবে, কারণ এই আলোকপাতটা করা দরকার, কারণ আমি যদি ইনসেসেন্টলি বলে যাই দর্শকরাও কিন্তু একটা বোরডম ফিল হবে। সেই জায়গা থেকে আমার ক্যাকোফোনাস ভয়েসের সাথে সাথে আশিস বাবুর মেলিফ্লুয়াস ভয়েস কিন্তু অ্যাডিংটা দরকার। প্লিজ কিন্তু আপনি মাঝে মধ্যে বলবেন, এটা আমার অনুরোধ, হাম্বল রিকোয়েস্ট বিফোর ইউর গুড সেলফ। সুপ্রিম কোর্ট একটা ক্রিমিনাল প্রসিডিং কোয়াশ করার সময় বলছে, while observing that the informant and his family are in the habit of filing false and malicious cases, এইটা নিয়ে আমি বলছিলাম যে এখন একটা টেন্ডেন্সি হয়ে গেছে যে আমার আপনার উপর রাগ আছে, আমার আপনার সাথে কোন রকম ভাবে পলিটিক্যাল ভেন্ডেটার ব্যাপার আছে, আমি কি করলাম, কোর্টে একটা ফলস কমপ্লেন করে দিলাম। আমরা মনে করি কি যে কোর্ট উইল বি দ্য লাস্ট অপশন, আর এখন তো হয়ে গেছে অবশ্যই ফার্স্ট অপশন। আগে আমরা যখন হাইকোর্টে দেখেছি মাসে হয়তো 4টে 5টা কি 6টা, মানে খুব কম সংখ্যক রিট অফ ম্যান্ডামাস হতো বা বিভিন্ন রিট পিটিশন হতো, কিন্তু এখন সেখানে মুড়ি মুড়কির মতো রিট পিটিশন হয়। একটা কলপাড়ের ঝামেলা, সেটাকেও দেখা যাচ্ছে রিট অফ ম্যান্ডামাস গিয়ে রেমেডি চাইছে, অ্যাপ্রোপ্রিয়েট টু আর্টিকেল 226 দ্বারা রিট অফ ম্যান্ডামাস করে তারা রেমেডি চাইছে। তার মানে দেখা যাচ্ছে এখন স্টেট ইনঅ্যাকশন, এটাও একটা মুড়িমুড়কির মতো হয়ে গেছে। তেমনি সুপ্রিম কোর্টের অবজারভেশন হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যেগুলো সিভিল ডিসপিউট বিটুইন টু পার্টিজ অর অ্যামং মোর পার্টিজ, তারা কি করছে, সেই সিভিল ডিসপিউটটাকে তারা ডেলিবারেটলি ক্রিমিনাল কালার দেওয়ার চেষ্টা করছে। ফলস অমনিবাস ক্রিমিনাল কমপ্লেন করে হ্যারাসমেন্ট পার্টিকে, অপোজিট যে পার্টিকে, তাকে কিন্তু অ্যাকিউজড করে তাকে হ্যারাসমেন্ট করার একটা প্রবণতা দেখা যাচ্ছে, যেটা কিন্তু সুপ্রিম কোর্ট অবজার্ভ করেছে। তাই একটা ম্যাটার কোয়াশ করতে গিয়ে সুপ্রিম কোর্ট বলছে, while observing that the informant and his family are in the habit of, মানে এই যে ইনফরম্যান্ট তার একটা হ্যাবিচুয়ালি সে কি করছে যে ফাইলিং ফলস এন্ড ম্যালিশিয়াস কেসেস on account of long-standing civil dispute pending between them and the appellants, মানে একটা long-standing civil dispute আছে, সেই সিভিল ডিসপিউট যেহেতু একটা টার্ডি প্রোগ্রেস বা স্লো প্রোগ্রেস, সেইটাকে এক্সপিডিশাস রেমেডির জন্য তারা কি করছে, একটা হ্যাবিটে দাঁড়িয়ে গেছে, তারা কিন্তু ফলস ক্রিমিনাল কেসেস ইনিশিয়েট করছে। এটা কিন্তু কোর্টের অবজারভেশন। দ্য কোর্ট হেল্ড দ্যাট দ্য ক্রিমিনাল কেস ওয়াজ অ্যাক্টিভেটেড by malafide on the respondent's part. আমরা malafide কি বলি, আগের বার আমরা আলোচনার সময় বলেছি, এটা আরো যারা দর্শক সুবিধার্থে বলছি,
গুড ইন্টেনশনটাকে আমরা বলি বোনাফিডে ইন্টেনশন, ব্যাড ইন্টেনশনটাকে আমরা বলি ম্যালিসাস অর ম্যালাফিডে ইন্টেনশন। এই মানে কথার মাধ্যমে আমি শোয়ের মাধ্যমে দর্শকদের বিভিন্ন লিগ্যাল টার্ম সম্পর্কেও একটু ওয়াকিবহল করে দিতে চাই। আমরা এগুলোর জন্য স্যারকে বারবার চাইবো। এবং কোর্ট বলছে যে এই যে যেটা করছে সেই পার্টটা ইনস্টিটিউটেড উইথ অ্যান আলটেরিয়ার মোটিভ ফর, আবার একই কথা বলছে যেটা আমি বারবার বলছি, ফর রেকিং ভেঞ্জেন্স, মানে প্রতিশোধ স্পৃহা, টু স্পাইট দ্য অ্যাপিলেন্টস falsely or with omnibus allegation. The bench allowed the appeal challenging the judgment of the Karnataka High Court, which dismissed the appellant's petition under section 482 of the CRPC, যেটা কোয়াশিং এর জন্য করে বিভিন্ন কনস্টিটিউশনাল কোর্টে, যেটা কোয়াশিং এর জন্য করে। এবার আমরা একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনার জায়গায় আসবো, যেটা হচ্ছে গিয়ে আগের দিনও আমরা বলেছিলাম, সেটা হচ্ছে গিয়ে যে 498A IPC বা 85 BNS যেটা, সেটার যেভাবে মিসইউজ হচ্ছে। এখানে জাস্টিস অজয় কুমার গুপ্তর একটা পয়েন্ট আছে, the tendency to implicate the husband and other immediate relatives is also not uncommon. Even after conclusion of criminal trial, it is often difficult to ascertain the real truth. It is often difficult, point to be noted, it is often difficult to ascertain the real truth. মানে ট্রায়ালের পরেও কোনটা রিয়েল ট্রুথ সেটাকে কিন্তু ascertain করা, it is very much cumbersome and difficult. The courts have to be extremely careful and cautious while dealing with these complaints and should take pragmatic realities into considerations while handling criminal case based on matrimonial dispute. তাহলে বলছে কোর্টকেও কিন্তু অনেক ভিজিল হতে হবে, শুধু কোর্ট নয়, আমি ইমিডিয়েট পুলিশকেও বলবো এই প্রোগ্রামের মধ্য দিয়ে তাদেরকেও অনেকটা ভিজিল হতে হবে, যে যখন ম্যাটারটা অ্যারাইজ আউট করছে ম্যাট্রিমোনিয়াল ডিসপিউট থেকে, স্টেমটা ম্যাট্রিমোনিয়াল ডিসপিউট থেকে যে ক্রিমিনাল কেসগুলো অ্যারাইজ করছে, সেখানে কিন্তু অনেক বেশি মাইনিউট স্ক্রুটিনি দরকার আছে বলে আমি মনে করি। কারণ অনেক মানুষ কিন্তু ফলস অ্যান্ড ফ্যাব্রিকেটেড ওয়েতে ভিকটিম হয়ে যাচ্ছে। এক্ষেত্রে যে অ্যাকিউজড, সেই এক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু মেইন ভিকটিম। এটা বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন স্টেটের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের অবজারভেশন। এখানে একটা ব্রিফ ফ্যাক্ট বলছে, both brief fact of the case of are that both petitioners who are sister of the accused husband are constantly and continuously residing separately at completely separated residence and are in no way connected with the daily affairs of the matrimonial home. The marriage of opposite party number 2 was solemnized on Ato with the brother of the petitioners. In accordance with Hindu rites and customs, she began residing with her husband at the matrimonial home and later lodged a criminally false complaint, completely false and frivolous detailed complaint against the married sister-in-law. মানে দেখা যাচ্ছে এখানে এই যে false and frivolous complaint, সেটা শুধুমাত্র হাজবেন্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। এখানে হাজবেন্ডের বিভিন্ন রিলেটিভ, তাদেরকে হাজবেন্ডের বোন, হাজবেন্ডের ভাই, হাজবেন্ডের হয়তো এইলিং মাদার, তাদেরকেও কিন্তু ফলস অ্যান্ড ফ্যাব্রিকেটেড ওয়েতে ইমপ্লিকেট করা হচ্ছে। এই প্রবণতাটা কিন্তু একটা ভয়ঙ্কর প্রবণতার রূপ নিচ্ছে, যেটা আমাদের মনে করি, আমরা তো সামাজিক জীব, আমাদের মনে করি এটাকে এগিয়ে আসতে হবে। শুধু কোর্ট বলে নয়, আমাদের সবাইকে সচেতন হতে হবে অবশ্যই। আর কোর্টকে তো যেখানে ম্যাজিস্ট্রেট বলুন, যেখানে জাস্টিস বলুন, তারা একটা ডিরেকশন দিয়েছেই যে এই ব্যাপারগুলোতে ভিজিল হওয়ার জন্য। আর সব থেকে বড় কথা, আপনাদের ভিজিল হতে গেলে কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে এই লিগাল অ্যাওয়ারনেস, লটা জানা দরকার, লিগালি অ্যাওয়্যার হওয়া দরকার। লিগালি অ্যাওয়্যার মানে সবাইকে এলএলবি এলএলএম করতে হবে না, কিছু কমন যে ফ্যাক্টরগুলো, সেই ফ্যাক্টরগুলো জানা দরকার। আমি বারবার বলি, আগের প্রোগ্রামেও আমি বলেছি যে আমরা ট্যাক্স দিচ্ছি, তাহলে আমরা ট্যাক্স দিচ্ছি যখন, আমরা যারা জনপ্রতিনিধি, পিপলস রিপ্রেজেন্টেটিভ, তাদের কাছ থেকে কি চাইবো? বেসিক অ্যামেনিটিস চাইবো। এই জিনিসটা যদি আমরা না বুঝি, অনেক হয় না পিপলস রিপ্রেজেন্টেটিভরা এমন ভাবে আপনার রাস্তাটা করে দিচ্ছে, আপনার বাড়িতে জল এনে দিচ্ছে বা বিদ্যুৎ এনে দিচ্ছে, তারা এমন বিদ্যুতের পোলটা আপনার বাড়ির সামনে ইন দ্য ভিসিনিটি অফ ইউর হাউস বসিয়েছে, তারা মনে করছে কি যে তারা যেন তাদের সম্পত্তি, তাদের টাকা থেকে তারা এটাকে আপনাকে করে দিয়েছে। তা কিন্তু নয়। ইউ আর গিভিং ট্যাক্স, আপনি তার বিনিময়ে
আপনি বেসিক অ্যামিনিটিস পাবেন। সেই বেসিক অ্যামিনিটিস আপনাকে প্রোভাইড করবে কে? যারা পিপলস রিপ্রেজেন্টেটিভ ইন দ্য ফর্ম অফ এমএলএ, ইন দ্য ফর্ম অফ কাউন্সিলর, পঞ্চায়েত হলে পঞ্চায়েত প্রধান এবং এমপি পর্যন্ত যারা যারা পিপলস রিপ্রেজেন্টেটিভ, তারা কিন্তু আপনাদের এই বেসিক অ্যামিনিটিস গুলো প্রোভাইড করবে। তাই নিজেদের বেসিক অ্যামিনিটিস গুলো নিতে সোচ্চার হন, এবং সেটাকে সোচ্চার হওয়ার জন্য বা আপনার ভয়েসটাকে রেইজ করার জন্য কিন্তু আপনাকে লিগালি অ্যাওয়্যার হতে হবে। ভয়েস রেইজ করার জন্য কাউ বেলিজারেন্ট হওয়ার দরকার লাগে না, কাউকে অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ বলার দরকার লাগে না, পয়েন্ট ওয়াইজ সাবমিশন করার দরকার লাগে। যে কোনো জায়গায় পয়েন্ট ওয়াইজ রেলেভেন্ট সাবমিশন, যে সাবমিশনের মধ্যে ম্যাটেরিয়াল আছে সেই সাবমিশনটা ইম্পর্টেন্ট। সেই সাবমিশনটাই কিন্তু দেখবেন অপর পক্ষকে আপনার ওভারবিটেড করে দেবে। he will be at his wit's end by hearing your substantive voice, by hearing your material, by hearing your eloquent enunciation. তাই জন্য সবসময় বলছি, আপনারা লিগালি অ্যাওয়্যার হন, আপনারা পয়েন্ট ওয়াইজ সাবমিশন করুন। পয়েন্ট ওয়াইজ সাবমিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং যে সাবমিশনের মধ্যে ম্যাটেরিয়াল থাকবে, যে সাবমিশনের মধ্যে রেলিভেন্সি থাকবে, ইরেলিভেন্ট কোনো সাবমিশন করবেন না। দেখবেন রেলিভেন্ট পয়েন্ট ওয়াইজ যদি কোনো জায়গায় আপনি সাবমিশন করেন, সেটা কিন্তু আপনার ওই অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ, আপনার ভসিফেরাস রিমার্ক, কিংবা কোনো অনেকে করে না ওয়েপন ইউজ করতে হয়, রেগে গিয়ে ওয়েপন ইউজ করলো, সেই সব ওয়েপনের থেকে বড় ওয়েপন হচ্ছে আপনার ওয়ার্ড, আপনার সাবমিশন, আপনার এনাউন্সিয়েশন। এটা কিন্তু ইম্পর্টেন্ট। তখন অনেক পিপলস রিপ্রেজেন্টেটিভ তারা ভয় পাবে, ভাববে এই লোকটা কিন্তু লিগালি অ্যাওয়্যার, এই লোকটাকে আমরা বঞ্চিত করতে পারবো না, এই লোকটাকে তার রাইট থেকে, তার ফান্ডামেন্টাল রাইট, তার কনস্টিটিউশনাল রাইট, তার হিউম্যান রাইটস থেকে আমি ডিপ্রাইভ করতে পারবো না। স্যার, সময় প্রায় শেষের দিকে, আমরা আপনাকে রিকোয়েস্ট করব যে সুন্দর সুন্দর আপনি লিগ্যাল অ্যাওয়ারনেস এবং সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিসেস এবং ক্যাম্পস গুলো করেন, সেটা সম্বন্ধে প্লিজ আমাদেরকে অবগত করেন। আমার খুব গর্ব লাগে, মানে খুশি লাগে এটা বলতে যে তীর্থঙ্কর স্যার তো অফকোর্স একজন অ্যাক্লেমড অ্যাডভোকেট তো আছেনই, তাছাড়া উনি একজন মনের দিক থেকে গোল্ডেন হার্টেড সোশিও কালচারাল মোটিভেটর, বার্ডস গ্লোবাল মিডিয়া তার নিজস্ব মিডিয়া উইং এবং ন্যাশনাল জুডিশিয়াল কাউন্সিল, এই দুই ব্যানারে স্যার রেগুলার কনসিস্টেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার ওয়ার্কে নিজে দাঁড়িয়ে থেকে করেন। স্যার যদি একটু আমাদেরকে এনলাইটেন করেন আপনার পাস্ট ফিউ অ্যাক্টিভিটিস, অবশ্যই আগামী দিনের আপনার কিছু প্ল্যান বলতে আমি তো মানে একটা জিনিস মনে করি যে আমি বেস্ট হতে চাই না, আমি ইউনিক হতে চাই। ফ্যান্টাস্টিক। বেস্ট হলে আমি হয়তো সবার থেকে, মানে বলে না যে সবার থেকে সেরা, নাম্বার ওয়ান হব, নাম্বার ওয়ান নয়, ইউনিক হতে চাই এই কারণে যে অনলি ওয়ান। বেস্ট হলে নাম্বার ওয়ান হয়, আমি অনলি ওয়ান হতে চাই। তা সেই কারণে আমার কিছু কিছু কাজ থাকে, যে কাজটা আমি মনে করি যে ওই যেমন ভ্যালেন্টাইন্স ডে দিন আমি আগের দিনই বলছিলাম, যে মানুষ প্রকৃত ভালোবাসে তার জন্য 365 দিনই ভ্যালেন্টাইন্স ডে, তার জন্য 14 ফেব্রুয়ারি আলাদা করে পালন করার দরকার পড়ে না, ওটা লোক দেখানোর জন্য। যে তার মাকে ভালোবাসে তার জন্য ওই মাদার্স ডে দিন স্পেশাল স্ট্যাটাস দেওয়ার, ফাদার্স ডে দিন স্পেশাল স্ট্যাটাস দেওয়ার দরকার পড়ে না। এটা তো 365 দিনের ব্যাপার। আমি তো মনে করি যে সূর্যদেবকে যেমন আমরা দেখতে পাই জীবন্ত লিভিং গড, তেমনি মা বাবা লিভিং গড। এবার যদি আমার প্ল্যানের কথা বলেন, আমি সারাটা সময় 24/7, আশিস বাবুও জানেন, আমি র্যাঙ্ক অ্যান্ড ফাইলের মধ্যে থাকতে ভালোবাসি। আমি মনে করি আমার যদি 2 টাকা থাকে পকেটে, সেই 1 টাকা যদি আমি ইন্ডিজেন্ট মানুষদের ওয়েলফেয়ারের জন্য খরচ করি, সেটা আমি সারা জীবন করে যেতে চাই, যতদিন বাঁচবো, টিল দ্য লাস্ট ব্রেথ অফ মাই লাইফ আমি এই কাজ করে যেতে চাই। তাতে যত আমার ক্ষতি হোক, যত প্রবলেমের সম্মুখীন হই, লাইফ যদি প্রবলেম না থাকে, জীবনে যদি আপস অ্যান্ড ডাউনস না থাকে, তাহলে ইসিজি মেশিনে স্ট্রেট লাইন মানে কি? মানুষের মৃত্যু। আমি মনে করি আপস অ্যান্ড ডাউন যতদিন থাকবে আমি মনে করব আমি বেঁচে আছি। আর জিন্দা থাকলে তো নিন্দা হবেই, সেটা হোক সমালোচকদের পেরিয়ে, সমস্ত নিন্দা পেরিয়ে আমাকে ভালো কাজ করতে হবে, ফর দ্য সেক অফ পিপল আমাকে কাজ করতে হবে, আমাকে এগিয়ে যেতে হবে। কারণ আমি মনে করি এই যে আশিস বসাক একজন ভালো আর্টিস্ট, দেখুন আর্ট ইজ লং, আর্টস লঙ্গা ভিটা ব্রেভিস ল্যাটিন ওয়ার্ড, যেটা
বা ইংলিশ করলে কি দাঁড়ায় আশিস বাবু? আর্ট ইজ লং, অন দ্য কন্ট্রারি লাইফ ইজ শর্ট। তাহলে এই শর্ট লাইফে আমাদের কিন্তু আর্ট যে কাজ করা, আর্টের কাজ করা সেটা কিন্তু সাফিসিয়েন্ট নয়, আমাদের একটা জীবনের জন্য সাফিসিয়েন্ট নয়। এই আশিস বসাকের মতো মানুষরা যেভাবে কাজ করে যাচ্ছে, আমরা যদি একটু কোঅপারেশন করতে পারি, সেটা জাস্ট করার চেষ্টা করি। আর আমি মনে করি একটা দিকে যে আমি ফেসি কোয়াট পটুই, মানে আই হ্যাভ ডান মাই বেস্ট। তাহলে আমি পরের জন্মকে, পরের যে জেনারেশনকে কি বলে যাব, যে আমি পরের জেনারেশনকে বলে যাব ফেসিয়েন্ট মিলিওরে পোটেন্টেস, মানে তোমরা এবার তোমাদের যেটা বেস্ট তোমরা করো। ফেসি কোয়াট পটুই ফেসিয়েন্ট মিলিওরে পোটেন্টেস, মানে আমি আমার যেটা বেস্ট সেটা করেছি, এবার তোমার যেটা বেস্ট তোমার করো। আরেকটা সব থেকে বড় আমার কথা হচ্ছে, আমি একজন আইনজীবী, আমি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি, আমি ক্যালকাটা হাইকোর্টে প্র্যাকটিস করি। তাদেরকে সম্মান জানিয়ে বলছি, তাদের প্রতি আটমোস্ট সম্মান জানিয়ে বলছি, ভক্স পপুলি ভক্স দেই, ভয়েস অফ পিপল ইজ দ্য ভয়েস অফ গড, অর্থাৎ জনতার থেকে কিন্তু বড় আদালত কিছু হয় না। আমি আমার হিউম্যান রাইটস বিএইচআরএস ন্যাশনালিস্ট ফোরামের পক্ষ থেকে কিংবা জুডিশিয়াল কাউন্সিল অ্যান্ড সেফ ডেমোক্রেসির পক্ষ থেকে যখন ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন রিমোট এরিয়ায় কাজ করেছি ফর দ্য সেক অফ পিপল, কখনো সেটা ইন্ডিজেন মানুষদের জন্য, কখনো সেটা ক্রুয়েলটি অন জুভেনাইলের এগেইনস্টে, কখনো বেগাস র্যাকেটের এগেইনস্টে, কখনো প্রিভেনশন অফ ইমোরাল ট্রাফিকিং এর সপক্ষে, কখনো কাজ করেছি রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু এভরি চিলড্রেন, কখনো মালদায় গিয়ে ফেক কারেন্সির এগেইনস্টে সেমিনার করেছি, অ্যান্টি ড্রাগ ক্যাম্পেইন করেছি, ইকবালপুরের বিভিন্ন জায়গায়, পোর্ট এরিয়ার বিভিন্ন জায়গায় করেছি অ্যান্টি ড্রাগ ক্যাম্পেইন। আমি নর্থ ইস্টে গিয়ে বর্ডার সংলগ্ন এলাকায়, শিলংয়ে জানেন সিলেটের বর্ডার আছে শিলংয়ে, সেই শিলংয়ে, মেঘালয়ের শিলংয়ে গিয়ে, টুডাতে গিয়ে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু আমাদের কর্মসূচি ন্যাশনাল জুডিশিয়াল কাউন্সিল এবং হিউম্যান রাইটস বিএইচআরএস ন্যাশনালিস্ট ফোরামের পক্ষ থেকে করেছি। সেভেন সিস্টার্স, সেই শিলং ছাড়াও যে অন্যান্য সেভেন সিস্টার্সের যে জায়গা আছে সেখানে আমরা করেছি। নাগাল্যান্ডে আমরা বিভিন্ন প্রোগ্রাম করেছি। দিল্লিতে করেছি এই যে মুস্তাফানগর, কস্তুরবা গান্ধী মার্গ, বাসন বিহার, আনন্দ বিহার, রাজেন্দ্রনগর এবং হরিয়ানার আম্বালা, কুরুক্ষেত্র, পানিপথ, আটারি একেবারে বর্ডার, ভারত পাকিস্তানের বর্ডার, ওই জায়গায় গিয়েও কিন্তু আমরা বিভিন্ন রকম ওয়েলফেয়ার প্রোগ্রাম করেছি। আমরা হিউম্যান রাইটস ভায়োলেশনের এগেইনস্টে আমরা আমাদের যে ভসিফেরাস ভয়েস, সেই ভয়েসটাকে রেইজ করেছি। আমরা বিভিন্ন জায়গায়, যেমন ইউপির বিভিন্ন জায়গায় কাজ করেছি, মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায় আমাদের সংগঠন হিউম্যান রাইটস বিএইচআরএস এর পক্ষ থেকে কাজ করেছি। এবং যে যে জায়গায় ইনজাস্টিস হয়েছে, সেই ইনজাস্টিসের এগেইনস্টে কিন্তু আমি এবং আমার অর্গানাইজেশন হিউম্যান রাইটস বিএইচআরএস ন্যাশনালিস্ট ফোরাম এবং জুডিশিয়াল কাউন্সিল তাদের ভয়েস রেইজ করেছে। আগামী দিনের প্ল্যান হচ্ছে আরো বেশি করে আমরা কাজ করতে চাই, আরো রিমোট এরিয়ায় আমরা ম্যাক্রো লেভেল অ্যানালিসিস এবং মাইক্রো লেভেল অ্যানালিসিস করতে চাই। প্রশাসনের সহযোগিতা নিয়ে, প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একটা হ্যান্ড ইন গ্লাভ রিলেশনশিপ রেখে আমরা কাজ করতে চাই। কাজ করে যেতে হবে, কাজ ছাড়া কিছু নেই। রাউন্ড দ্য ক্লক কাজ করে যেতে চাই, একটা টায়ারলেসলি কাজ করে যেতে চাই, ফর দ্য সেক অফ পিপল, for the sake of their right, for the sake of their human rights, for the sake of their constitutional rights. ফ্যান্টাস্টিক। আর স্যারের বেশ কিছু এক্সপেরিয়েন্স কিন্তু আমাদের এই ছোট্ট আর্টিকেলের মধ্যেও আছে। আইলের শরৎ খান, আমরা স্যারকে আরেকবার রিপ্রেজেন্ট করতে চাই স্যারের হাতে দিয়ে। স্যারের লেখা এর মধ্যে একটি আছে যেখানে তার যে এক্সপেরিয়েন্স গুলো তিনি শেয়ার করেছেন। আগামী আমাদের যে বই আসছে সেখানে স্যারের লেখা থাকবে। এইভাবেই কিন্তু আমরা চাইবো যে তীর্থঙ্কর মুখার্জি স্যার লিগ্যাল অ্যাওয়ারনেস সেমিনার আমাদের সাথে এইভাবে কন্টিনিউ করুন। আর তার যে অমূল্য বাণী, সেগুলো যদি এভাবে লিপিবদ্ধ করে আমরা পাবলিশ করতে পারি, তার জন্য আরেকবার আগাম রিকোয়েস্ট রইল অ্যাডভোকেট অ্যান্ড মাই ডিয়ার ফ্রেন্ড তীর্থঙ্কর মুখার্জি স্যারের কাছে। লাস্ট আবার প্রথমে যেটা বলে শুরু করেছিলাম সেটাই বলছি, লেট জাস্টিস বি ডান টু দ্য হেভেন ফল। নমস্কার।